আজকে আমরা এমন একজনের কথা বলবো যিনি বিনিয়োগের দুনিয়াটাই পাল্টে দিয়েছেন, পিটার লিঞ্চ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা দেখব তার সে বিখ্যাত কৌশলগুলো আমাদের বাংলাদেশের শেয়ার বাজারে কিভাবে কাজে লাগানো যায়। শুরুতেই সবাইকে স্বাগত। আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। লেটেস্ট সব আপডেট সরাসরি পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের এগিয়ে চলার মূল শক্তি। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আর প্রথমেই যার সাথে পরিচয় করিয়ে দেব তিনি আর কেউ নন, স্বয়ং বাজারের এক কিংবদন্তি। আচ্ছা, একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। আমাদের দেশের শেয়ার বাজারে মানে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারী কেন বলেন তো ঠিকমতো লাভ করতে পারেন না? শুরুতে লাভ তো দূরের কথা, আসলটাই ধরে রাখা কঠিন হয়ে যায়। ব্যাপারটা বেশ পরিচিত, তাই না? এই যে বিশৃঙ্খলা, এই যে সমস্যা, এর মধ্যেই কিন্তু একজন পথ দেখিয়েছেন। তিনি হলেন পিটার লিঞ্চ, ফিডেলিটি ম্যাজেলেন ফান্ডের সেই কিংবদন্তি ম্যানেজার, যিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সাধারণ বিনিয়োগকারীরাও চাইলে বড় বড় ফান্ড ম্যানেজারদের হারিয়ে দিতে পারে। ভাবছেন কথার কথা? একদমই না। তার ট্র্যাক রেকর্ডটা একবার দেখুন। ১৯৭৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা ১৩ বছর তিনি বছরে গড়ে কত হতে পারে? ২৯%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২৯% চক্রবৃদ্ধি হারে রিটার্ন। এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আর তার সাফল্যের মূল মন্ত্রটা কি ছিল জানেন? অবাক করা সহজ একটা কথা। তিনি বলতেন, প্রতিটা স্টকের পেছনে একটা কোম্পানি থাকে, আগে খুঁজে বের করুন সেই কোম্পানিটা আসলে কি করে। ব্যাস, এই সাধারণ ভাবনাটাই ছিল তার সব সাফল্যের মূলে। তো কোম্পানি খুঁজে বের করা তো একটা দিক, কিন্তু তার থেকেও বড় চ্যালেঞ্জ কোনটা জানেন? সেটা হলো নিজের মনকে সামলানো। চলুন দেখি বাজারের এই পাগলামির মধ্যে মাথা ঠান্ডা রাখার ব্যাপারে লিঞ্চের পরামর্শটা কি। এই চার্টটার দিকে একবার তাকান। এটা আমাদের ডিএসসিএক্সের গত ১৫ বছরের রিটার্ন। কি দেখতে পাচ্ছি আমরা? একবার উঠছে তো আরেকবার নামছে। এই যে ওঠানামা, এটাকেই বলে বাজারের চরিত্র। এখন কেউ যদি প্রতিদিন বসে বসে এটা নিয়ে মাথা ঘামায় যে কাল কি হবে, তাহলে তার সময়টাই শুধু নষ্ট হবে। বাজারের এই অবস্থাকে হাওয়ার্ড মার্কস একটা দোলকের সাথে তুলনা করেছেন। ভাবুন তো, দোলকটা একদিকে যখন যায় তখন সবাই চরম আশাবাদী, সব কিনে ফেলো। আবার যখন অন্যদিকে যায় তখন সবাই হতাশ, সব বিক্রি করে দাও। যুক্তির জায়গাটা মানে মাঝখানটাতে খুব কম লোকই দাঁড়াতে পারে। এই যে বাজারের দোলনা, এখানে টিকে থাকার মূল অস্ত্রটাই হলো ধৈর্য। আর বেঞ্জামিন গ্রাহাম তো বলেই গেছেন, শেয়ার বাজার এমন একটা যন্ত্র যা অধৈর্য লোকের টাকা ধৈর্যশীল লোকের পকেটে চালান করে দেয়। এর চেয়ে সত্যি কথা আর হয় না। আর এই অধৈর্য থেকে দুটো খুব মারাত্মক ফাঁদ তৈরি হয়। প্রথম ফাঁদটা হলো, আরে শেয়ারটার দাম তো অনেক পড়ে গেছে, এর নিচে আর যাবে না। আর দ্বিতীয়টা হলো ঠিক তার উল্টো, অনেক তো বাড়ল, এর উপরে আর উঠবে না। দুটোই কিন্তু ভয়ঙ্কর ভুল, কারণ এখানে ফোকাসটা কোম্পানির ওপর নেই, আছে শুধু দামের ওঠানামার উপর। আচ্ছা, বাজারের এই হইচই থেকে তো মনকে সরালাম, কিন্তু এরপর ভালো কোম্পানি খুঁজে বের করব কিভাবে? এখানেই আসছে লিঞ্চের সেই বিখ্যাত পদ্ধতি। সম্পদ বাড়ানোর আসল রহস্যটা কি? পিটার লিঞ্চের ভাষায় একটাই উত্তর, আর্নিংস, আর্নিংস এবং আর্নিংস। মানে কোম্পানির মুনাফা। দিনের শেষে একটা শেয়ারের দাম তার কোম্পানির মুনাফার পথ ধরেই এগোয়। লিঞ্চের আরও একটা দারুণ কথা ছিল। তিনি বলতেন, সাধারণ বিনিয়োগকারীদের হাতে এমন একটা অস্ত্র আছে যা বড় বড় অ্যানালিস্টদের কাছেও নেই, আর সেটা হলো তাদের নিজস্ব জ্ঞান বা এজ। ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন একজন বড় অ্যানালিস্ট অনেক ডেটা, রিপোর্ট আর চার্ট নিয়ে বসে আছেন, আর অন্যদিকে একজন সাধারণ মানুষ যিনি হয়তো কোনো একটা কোম্পানির প্রোডাক্ট প্রতিদিন ব্যবহার করেন। কে ভালো বলতে পারবে সেই প্রোডাক্টের কোয়ালিটি কেমন বা বাজারে সেটার চাহিদা কেমন? অবশ্যই সেই সাধারণ মানুষটা। এটাই হলো অন দ্য গ্রাউন্ড নলেজ, আর এটাই আপনার আসল শক্তি। আর লিঞ্চ বলতেন, সোনার খনি খুঁজতে সবসময় চকচকে জায়গায় যাওয়ার দরকার নেই। তিনি এমন কোম্পানি খুঁজতেন যেগুলো হয়তো একটু বোরিং বা যাদের ব্যবসাটা খুব সাধারণ। ধরুন, যারা কোনো একটা ছোট্ট কিন্তু দরকারি জিনিস বানায় বা এমন কোনো ইন্ডাস্ট্রিতে আছে যা নিয়ে কেউ খুব বেশি মাথা ঘামায় না। কারণ এই সহজবোধ্য সাদামাটা কোম্পানিগুলোর মধ্যেই অনেক সময় লুকিয়ে থাকে অসাধারণ রিটার্ন দেওয়ার সুযোগ। আচ্ছা, এবার একটা খুব জরুরি বিষয়ে আসি। একটা ক্রিকেট টিমের কথা ভাবুন। সবাই তো আর ব্যাটসম্যান হয় না, কেউ বোলার, কেউ উইকেট কিপার। লিঞ্চের মতে আপনার পোর্টফোলিওটাও একটা টিমের মতো। প্রত্যেকটা স্টকের একটা নির্দিষ্ট ভূমিকা থাকা উচিত।
আর এই ভূমিকার উপর ভিত্তি করে তিনি স্টককে 6টা ভাগে ভাগ করেছেন। যেমন ধরুন স্লো গ্রোয়ার, এগুলো হলো পুরনো বড় কোম্পানি। তারপর আছে স্টলওয়ার্টস, মানে গ্রামীণ ফোনের মতো জায়ান্ট। ফাস্ট গ্রোয়ার হলো রকেটের গতিতে বাড়তে থাকা কোম্পানি। সাইক্লিক্যালস যেমন বিএসআরএম স্টিল, যাদের ব্যবসা অর্থনীতির সাথে ওঠানামা করে। টার্ন অ্যারাউন্ডস হলো সেই সব কোম্পানি যারা খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়াচ্ছে। আর সবশেষে অ্যাসেট প্লে, যাদের আসল দাম তাদের সম্পত্তিতে। এভাবে ভাগ করে নিলে কোন স্টক থেকে কি আশা করা যায় তা বোঝা অনেক সহজ হয়ে যায়। এত কিছু তো জানলাম, কোম্পানি খোঁজা, মনকে নিয়ন্ত্রণ করা, স্টককে চেনা, কিন্তু সবকিছুর পরেও সফল বিনিয়োগের চূড়ান্ত রহস্যটা কি? বিনিয়োগে সফল হতে হলে যে একটা জিনিস আপনার মধ্যে থাকতেই হবে, সেটা হলো ধৈর্য। পিটার লিঞ্চ নিজেই বলেছেন তার সবচেয়ে সফল বিনিয়োগগুলো থেকেও ভালো রিটার্ন পেতে তার 3 থেকে 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ভাবা যায়, এটাই হলো লং টার্ম ইনভেস্টিংয়ের শক্তি। তাহলে শেষ পর্যন্ত আমরা কি শিখলাম? ধৈর্য ধরতে হবে, নতুন ধারণার জন্য মনকে খোলা রাখতে হবে, আর সব কিছুর ওপরে যে কোম্পানির ওপর ভরসা করেছেন তার ব্যবসার ওপর আস্থা রাখতে হবে। এখন শেষ প্রশ্নটা নিজেদের কাছেই করার, বাজারের এই সব উত্থান পতনের মধ্যে দিয়ে সত্যিকারের সম্পদ তৈরি করার জন্য যে ধৈর্যটা দরকার, সেটা কি আমাদের মধ্যে আছে?